ভিডিও বলেন অথবা বিভিন্ন বিষয়ে আর্টিকেল থাকে না, ওই আর্টিকেলগুলোতে যে বিষয়গুলো নিয়ে বেশি লেখা হয় তার মানে সেগুলো ইম্পর্টেন্ট বেশি, সাম্প্রতিক সময়ের জন্য সেগুলো ইম্পর্টেন্ট বেশি। স্যাররা তো ওখান থেকে কোশ্চেন করে, তাই না? তখন আমার আইডিয়া হয়ে গিয়েছিল সংবিধানে কোন কোন ধারাগুলো মনে রাখলে চলবে। আমি ওই ধারাগুলোর ব্যাখ্যাগুলো পড়তাম। ধারা কখনো লিখতে হয় না হুবহু, ব্যাখ্যা করে নিজের মতো লিখলেই হয়। আবার ধারা ভুল লেখা যাবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। ধারা হুবহু লিখতে হবে না। হ্যাঁ, আয়ান কিছু বলতে চাচ্ছে। যেহেতু আমি লর স্টুডেন্ট, তাই আমি সংবিধানটা নিয়ে একটা কথা বলি। সেটা হলো, সংবিধানে আসলে সব অনুচ্ছেদ পড়ার কোনো দরকার নেই। অনুচ্ছেদ 26 থেকে 44 পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে। 26 থেকে 44 খুবই ভালো করে দেখতে হবে। তাছাড়া আরও যে যে অনুচ্ছেদগুলি ডেফিনেটলি দেখতে হবে। আমি একদিন এটা নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, কারণ সংবিধানটা আসলে খুব দরকার। আর ওর আরেকটা কথা হলো, সংবিধান একেবারে কারেক্ট লেখাটা হওয়া দরকার কিনা, এটাই তো আসলে। সবাই তো চাইলে একেবারে মুখস্থ হুবহু লিখতে পারে না, তোমারটা কাছাকাছি হলে হবে, কিন্তু অনুচ্ছেদ যেন চেঞ্জ না হয়। যেখানে 27 অনুচ্ছেদে যা আছে তোমাকে ডেফিনেটলি অনুচ্ছেদ 27 সেটাই লিখতে হবে, কিন্তু তুমি যদি এখানে 7 দিয়ে দাও টোটাল কাটা যাবে। এই জন্যে কোন অনুচ্ছেদে কি আছে সেটা, টাইটেলটা জাস্ট, আমি বিশ্বাস করি টাইটেলটা তোমরা সবাই মুখস্থ করে নিতে পারো। এখন সবগুলি টাইটেল দরকার নেই। 26 থেকে 44 প্রত্যেকটা টাইটেল ইম্পর্টেন্ট। যে কোনোভাবে বাংলা এসে, বাংলা রচনা, ইংলিশ এসে, এইগুলিতে অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনা যায়। তাই 26 থেকে 44 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আইবিআর, এমবি এবং বিসিএস একসাথে প্রস্তুত কিভাবে নেওয়া যায়? আচ্ছা, এখন আইবি আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। আপনি যদি দুইটা একসঙ্গে নিতে চান আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে। বাড়তি এফোর্ট না দিলে নেওয়া সম্ভব না। আইবি এর এমবি এর সাথে মিল আছে ব্যাংক জবের সাথে, ব্যাংকের চাকরির পরীক্ষার সাথে, কিন্তু বিসিএস এর সাথে কোনো মিল নাই। আপনাকে এক্সট্রা এফোর্ট না দিলে আপনি পারবেন না, এক্সট্রা এফোর্ট দিতে হবে। এমবিএ পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া যায় ওটা নিয়ে একটা নোট আছে আমার ফেসবুকে, আলাদা নোটই আছে, ওটা একটু পড়ে নিন। একেবারে ধাপে ধাপে ব্যাখ্যা করা আছে কোনটা কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে। আইবি এবং বিসিএস এর যে ব্যাপারটা বললো, এবারে আমি যখন বিসিএস এর প্রিপারেশন নেই একসাথে কিন্তু আমি আইবি এরও প্রিপারেশন নিয়েছিলাম। এবং আইবিএতে এই যে একটু আগে এখানে যে ফিল্মের সিইও ছিলেন খসরু, মুফাক্কুর ইসলাম খসরু, আমি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার আবরার আনোয়ার, আসিফ ইকবাল গীতিকার, আমরা একসাথে কিন্তু সিলেক্ট হয়েছিলাম। আমি 4 বোনের পরে আমার বাবার পুত্র সন্তান বলে আমার বাবা তখন আমাকে আইবিএতে যেতে দেননি। যাই হোক, ব্যাপারটি হচ্ছে আমি যেভাবে প্রস্তুতি নিতাম সেটা হচ্ছে আমি আইবিএর প্রস্তুতিটা সম্পূর্ণ আলাদা নিতাম। আমাদের এখন আমি জানি না সিস্টেমটা ওইভাবে আছে কিনা, যে জিএমএট ভিত্তিক ছিল তখন আমাদের সময় ভর্তি পরীক্ষাটা। পুরোটা যেই সেশনটা আমি আইবিএ নিয়ে পড়তাম সেই সেশনটা কিন্তু আমি বিসিএস নিয়ে পড়তাম না। আবার যেই সেশনটা আমি বিসিএস নিয়ে পড়তাম সেই সেশনটা আমি আইবিএ নিয়ে পড়তাম না। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার এত পড়া পড়ব কখন? আমি বলি, আমি কিছুদিন আগে একটা লেখাও লিখেছিলাম, সেটি হচ্ছে কোনোভাবেই আমি মেধাবী না। আমার যা অর্জন সেটা হচ্ছে প্রচুর এবং প্রচুর পড়ার কারণে। আমি ছাত্র জীবনে গড়ে হিসাব করে দেখেছি 14 ঘন্টা পড়াশোনা করেছি। তাই আপনি যদি দুটো প্রিপারেশন নিতে চান সেই পরিমাণ সময় দিতে হবে। মনে রাখবেন, আজকের ছাত্র জীবনে কিছু সময়, কয়েকটা মাস কষ্ট করার বদলে আপনার কিন্তু পরবর্তী দীর্ঘ জীবন বদলে যাবে। তাই এই পরিশ্রমটুকু করতে একটুও মন খারাপ করবেন না। আসলে আমি স্যারের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে আমাকে ফেসবুকে অনেকে জিজ্ঞেস করে একটা কথা, যে ভাইয়া আপনার মতো বাংলায় লিখতে হলে কি করতে হবে, অথবা আপনার মতো ইংলিশে লিখতে হলে কি করতে হবে। এটার জন্য একটাই আনসার, ক্লাস 8-এ ফিরে যেতে হবে বা ক্লাস 7-এ ফিরে যেতে হবে, এবং ক্লাস 7 থেকে
সেই রকম করে কষ্ট করতে হবে ইংলিশের জন্য বা বাংলার জন্য। আপনারা ভাববেন না যে কথাগুলো আমি 30 মিনিটে লিখি সে কথাগুলো আমি 30 মিনিটের ফলাফলেই লিখি, সে কথাগুলো লিখতে আমার সময় লেগেছে 10 বছর। অর্থাৎ এই প্রিপারেশনটা ছোট না ভাই, এই প্রিপারেশনটা শুরু হয় অনেক দিন আগে থেকে। জিজ্ঞেস করতে পারেন আমি তো এতদিন প্রিপারেশন নিই নাই, আগে পড়াশোনায় অনেক ফাঁকি মারছি, এখন আমি কি করব? এখানে আমি একটা গল্প বলি, ক্যারিয়ার আড্ডাগুলোতে এই গল্পটা আমি বলি, আজকেও বলি এই ফাঁকে। সেটা হচ্ছে, ধরেন আমি আমার কথা বলি, মনে করেন আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 9-এ পড়তাম বা কলেজে পড়তাম, 11-12-এ পড়তাম, তখন আমাদের স্কুলে যে ফার্স্ট বয় বা সেকেন্ড বয়, ও যে সময়টাতে পড়ার টেবিলে বসে থাকতো, আমি সেই সময়টাতে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভালো লাগতো। অতএব এখন সময় এসেছে ওই ছেলেটা গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে এবং আমি টেবিলে বসে থাকবো। দুনিয়াটা একটা ব্যালেন্সে চলে, দুনিয়াতে কোনো কিছু ইমব্যালেন্সে চলে না। আপনি যে সময়টা নষ্ট করে আসছেন ওই সময়টা আপনাকে বাড়তে দিতে হবে, কিচ্ছু করার নাই ভাই। আপনি যে সময় ঘুমাইছিলেন এখন না ঘুমাই কাটাতে হবে, কিচ্ছু করার নাই। যদি করতে না পারেন তাহলে যেরকম আছেন ওরকমই থাকবেন, কিচ্ছু করার নাই। এইটুকু মাথায় রাখলেও কিন্তু পড়াশোনার স্পিড বাড়বে আমার মনে হয়। থ্যাংক ইউ। আর কোনো কিছু? আমি মুক্তাদির, বাংলা বিভাগ 3য় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিসিএস প্রিপারেশন নিতে চাই এখন থেকেই, তো আমি কিভাবে নিব? 3rd ইয়ারে এনজয় করো, ঘুরে টুরে বেড়াও, মানুষের ছেলেপেলেকে মানুষ করো। এরপর আর যদি নিতেই চাও তাহলে তোমার প্রিপারেশনটা হবে লং টার্ম প্রিপারেশন। তুমি প্রথম আলোর আর্টিকেলগুলো পড়ার দরকার নাই। আমার ফেসবুকে প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে কমপক্ষে 10টা নোট আছে আমার জানা মতে। এগুলো পড়তে শুরু করো, ওভাবে করে প্রিপেয়ার করতে শুরু করো নিজেকে, পারবে, কোনো সমস্যা নেই। বাংলা ডিপার্টমেন্ট থেকে ভালো ভালো ক্যাডারের লোকজন গেছে, তুমিও পারবে, কোনো সমস্যা নেই। আর ভাই মানে উপযুক্ত সময় কোনটা বিসিএস প্রিপারেশন নেওয়ার? এখনই উপযুক্ত সময়, এখনই। যে কোনো কাজ করার সবচেয়ে রাইট এখনই। আসসালামু আলাইকুম। আমি ভাইয়ের কাছে জানতে চাই, আপনি যে বিসিএস এ ফার্স্ট হয়েছেন, আপনি বিসিএস এর প্রিপারেশনটা কখন থেকে নেওয়া শুরু করেছিলেন? এবং আমি এখন সেকেন্ড ইয়ারে আছি এবং আমার ডিপার্টমেন্টে পড়ার পাশাপাশি আমি কিভাবে এবং কতটুকু সময় দিলে আপনার মতো হতে পারবো? এটা ডিপেন্ড করবে আপনার বেসিকের উপরে। আমি তো বললাম, মানে আমি যে ইংলিশ জানি, যে বিজ্ঞান জানি, যে বাংলা জানি, যে ম্যাথস জানি, আমি পারি না হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই দুটোতে আপনারা আমাকে ল্যাং মারতে পারবেন, বাকি 4টাতে আমাকে ল্যাং মারা খুব ডিফিকাল্ট, কনফিডেন্স নিয়ে বলতে পারি এই কথাটা। তো এখন এই 4টা বিষয়ে আমার প্রিপারেশন কিন্তু একদিনের না ভাই। আমি তো বললাম ক্লাস 9-10 থেকে, সেই 8 থেকে। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন ফিজিক্স পড়তাম ইসাকের বই থেকে, ক্লাস 9-এ পড়ার সময় নোট করছিলাম ইসাকের বই থেকে। আপনারা কয়জন করছেন বলেন? ক্লাস 9-এ রসায়ন পড়ছিলাম হারাধন নাকসারের বই থেকে। আপনারা তো অনেকে করেন না এই কাজগুলো, এখন করতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি নেসফিল্ডে গ্রামার পড়ছি প্রথম, আমার বাবার কাছে। বাবা অসুস্থ, দোয়া করবেন বাবার জন্য। আমার বাবা প্রচুর পড়াশোনা করে, প্রচুর। আমার বাবা এখন অক্ষর চিনতে পারে না, বাবা স্ট্রোক করছে, আপনারা দোয়া করবেন বাবার জন্য। বাবা অনেক লিখতে হয়, বাবা লয়ার তো, বাবা অক্ষর ভুলে গেছে। আমি মাহবুব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলা গ্রন্থ সমালোচনায় ভালো করতে গেলে কি করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলায় এবং ইংরেজিতে রচনা থাকে, রচনাটার ব্যাপ্তি কিরকম হবে এবং কোন ধরনের ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে? আচ্ছা, আমাদের এখানে কিন্তু আরেকজন আছে, নিক্সন, ওকে একটু আমি আসতে বলি। নিক্সনের সাথে সুশান্তের নিশ্চয় পরিচয় আছে, ও 30th BCS এর। আমরা একটু হাততালি দেই। নিক্সনের সাথে আপনাদের অনেকের কথা হয় ফেসবুকে, সে খুব ভালো লেখে, আমি স্বীকার করতে বাধ্য, অনেক ভালো লেখে এবং অনেক ভালো ভালো কথা লেখে। তো সে যে এখানে এসছে, আমি ধন্যবাদ জানাচ্ছি ওকে। আপনার নিক্সনের কাছ থেকে অনেক কিছু জেনে নিন। আপনার প্রশ্নটা বলছি, তার আগে একটা ছোট্ট টিপস দিই যেটা আপনার ভাইভাতে কাজে লাগবে। কেউ কথা বলার মাঝখানে কথা বলবেন না, কাজে লাগবে, শুধু ভাইবা না, লাইফে অনেক জায়গায় কাজে লাগবে। আপনি এখন অনেক ছোট, তো এইটুকু কথা বলার মতো অ্যাডভান্টেজ আমি নিচ্ছি। আমি আপনার চেয়ে অনেক বড় বয়সে, আমি অনেক দেখেছি, অনেক শুনেছি।
শুধু আপনার এই অভ্যাসটার জন্য আপনি অনেক কিছু হারাবেন, এবং আপনি যে হারাবেন আপনি কখনো জানতেই পারবেন না সেটা। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, আপনার প্রশ্নটা ছিল, আমি আপনার প্রশ্নটা শুনি নাই মন দিয়ে, কেন শুনি নাই বুঝতে পারছেন? আচ্ছা, আপনার প্রশ্ন ছিল বোধহয়, আবার বলেন, আমি ভুলে গেছি। গ্রন্থ সমালোচনা, এটা নিয়ে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন এখনো পাইনি পিএসসি থেকে, কারণ বাংলা সাহিত্যে অনেক গ্রন্থ আছে, সবগুলো গ্রন্থ নিয়ে পড়াশোনা করা সম্ভব না, জানা সম্ভব না। আমার মনে হয় পিএসসি কোনো ইনস্ট্রাকশন দিবে, যদি না দেয় তাহলে আমি জেনে ফেসবুকে শেয়ার করবো, এটা আমি জেনে শেয়ার করবো, আমি জানি না বিষয়টা সম্পর্কে। আর কি যেন বলছিলেন? দ্বিতীয় প্রশ্ন ছিল রচনার ব্যাপ্তি, ইংলিশ এসেতে আগে কোনো ধরনের ওয়ার্ড লিমিট ছিল না, নতুন সিলেবাসে লিখে দেওয়া হয়েছে ইংলিশ এসেতে ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে, ওই লিমিটের মধ্যেই লিখতে হবে। আর রচনা কিভাবে লিখতে হবে এটা নিয়ে আমি ডিটেলস লিখেছি প্রথম আলোতে, ওটা একটু দেখবেন। কী ধরনের ইনফরমেশন দিতে হবে সেটা নিয়েও লিখেছে গত শুক্রবার এবং তার আগে শুক্রবার, ভেঙে ভেঙে লেখা আছে, একটু পড়ে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বাপি মণ্ডল, আমার প্রশ্ন আয়ন ভাইয়ের কাছে। আজ 16ই এপ্রিল, আয়ন ভাই শুভ জন্মদিন। কেউ আয়ন ভাই, জন্মদিন মনে রাখা অনেক কঠিন, আমি চেষ্টা করছি যে আপনার মনে রাখবো, তো তারপরে আমি ভুলে গেছিলাম। তো ভাই, বিভিন্ন সাহিত্যিকের জন্মদিনটা কিভাবে সহজে মনে রাখতে পারবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। জন্মদিন না সাল কোনটা? বাপ্পি, জন্মদিন না জন্মসাল? জন্মদিনটা মনে রাখার খুব বেশি প্রয়োজন নেই। বাংলা সাহিত্যের যে রাইটার আছে তাদের জন্মসালটা ইম্পর্টেন্ট। আমি কথা বলার সময় বলেছিলাম যে 1820 থেকে শুরু করো, 1820 থেকে সাবসিকুয়েন্টলি আগাও, তাহলে অনেক সহজ হয়ে যাবে। 1820, 24, 38, 47, 51, 58, 61। ভাইয়া যে বলতেছি, কোন সালে কার জন্য কেউ কি জানো? 1851 তে কার, কে বলতে পারবে দেখি? কার? 51 না 58? 1858 থেকে 1951, কায়কোবাদ। 51 কার? 51 কারো না, আমি এমনি বললাম দেখার জন্যে। কেউ ভুল আনসার দেয় কিনা, একজন দিয়েছে। আয়ান যেটা বললো, কারো জন্মদিন মনে রাখা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তবে একটা জন্মদিন ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে বিয়ের পরে স্ত্রীর জন্মদিন। তাহলে জন্মসালগুলি সাবসিকুয়েন্টলি এইভাবে মনে রাখতে হবে। দরকার হলে তুমি আপনারা একটা ছোট কাগজে লিখে রাখতে পারেন, আপনি ঘুমানোর পাশে, আপনার দেয়ালের পাশে যেখানে ওইখানে লাগিয়ে রাখতে পারেন। আমি এটা করেছিলাম এবং এটা করে ইট ওয়াজ রিয়েলি ওয়ার্কড। আমি এটা করেছি, যে যে জিনিসগুলি ইম্পর্টেন্ট, মনে রাখা সহজ, সুন্দর করে লিখে যেখানে আপনি ঘুমাবেন আপনার বালিশের পাশে যে দেয়াল আছে, দেয়ালে ছোট করে লাগিয়ে রাখবেন। ঘুমানোর সময় একবার দেখে নেবেন, ঘুম থেকে উঠে একবার দেখে নেবেন, আর সারাদিন দেখার কোনো দরকার নেই। 3 মাস এইভাবে প্র্যাকটিস করেন, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ। আপনি কি কিছু বলবেন? জি স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি 35তম লিখিত দিব, 34তম দিয়েছি, ভাইবা দিয়ে এসছি। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলীগুলোতে আপনি বলেছিলেন যে প্রতিটা পেজে অ্যাটলিস্ট একটা উদ্ধৃতি বা ডাটা, টেবিল, চার্ট এ ধরনের কিছু অ্যাড করতে। তো আমরা যেগুলো পেপার পত্রিকা পাই, অর্থাৎ উইকিপিডিয়া, পেপার পত্রিকায়, জার্নালে, ওয়েব পোর্টালে বা যেগুলো ইনফরমেশনগুলো পাই, আমরা ওগুলো পরীক্ষার খাতায় অ্যাড করতে গিয়ে আমরা কি পেপার পত্রিকার তারিখগুলো মেনশন করতে হবে নির্দিষ্ট করে? নিক্সনের কিন্তু আবার একটা ওয়েব পেজ আছে, bcstips.com, bcstips.com।
আচ্ছা, আমি একটু বসো তুমি, আমি উত্তরটা পরে দিচ্ছি। প্রথমে আমি একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি যে রোটারি ক্লাব অফ চিটংয়ে তো আমি একদম শুরু থেকে ছিলাম। আমার এত ভালো লাগছিল যে সুফি মিজান স্যার যেভাবে বলছিলেন এবং ওনার কথাগুলা মানে এত গভীর থেকে আসছিল যে এতটা ভালো লাগছিল, আমি একদম পাশে বসেছিলাম এবং পূর্ণ মনোযোগ দিয়েছিলাম। আমি সম্ভবত অনেক দিন পরে এই পূর্ণ মনোযোগ দিয়ে অনেকক্ষণ প্রায় 3 ঘন্টার একটা অনুষ্ঠান আমি দেখছিলাম এবং খুব ইচ্ছে ছিল সুশান্তদার একটা প্রোগ্রাম দেখব, এটার জন্য আসছি। এই মানুষটার সম্পর্কে একটু বলিনি, একটু সময় চেয়ে নিচ্ছি, গালাগালি করি না পিছন থেকে। এই যে একটু করে নিচ্ছি, আমার সাথে আমি আগে থেকে একটু একটু পরিচিত, এটা লেখক হিসাবে। আমি যে কারণ দিয়ে সর্বপ্রথম ওনাকে চিনি সেটা হলো আমার দুলাভাই, উনি কাস্টমে চাকরি করে, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, ওনার চেয়ে অনেক ছোট পোস্টে। উনি যে কোনো একটা ক্লাস আমার দুলাভাইয়ের সাথে নিয়েছিলেন, ওনার যেটা অভ্যাস যে মোটিভেট করে ফেলা, খুব সহজে মোটিভেট করে ফেলা। সম্ভবত 1 ঘন্টার কোনো ক্লাস ছিল। আমার দুলাভাইয়ের 3টা বাচ্চা আছে, 3টা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছেলেদের মোটামুটিভাবে একটা ধ্যান জ্ঞান থাকে যে আমি পরে বাইরে চলে যাব, দেশে কিছু করব না। এবং ওনারও ধ্যান জ্ঞান এটা আমারও আমি বারবার করে বোঝাতাম যে 3টা বাচ্চাই যদি আপনার বাইরে চলে যায় তাইলে আপনাকে দেখবে কে। এই বিষয়গুলো আমি ওনার মাথায় কখনো ঢুকাইতে পারি না। বাট এই মানুষটা, এই ছেলেটা এই যে 1 ঘন্টার একটা ক্লাস নিচ্ছে এবং দেশ সম্পর্কে কি মাথায় ঢুকাই দিচ্ছে আমার মাথায় কিছু আসে নাই। উনি বলছে আপনার একটা ছেলে সুশান্তর মতো হইতে হবে। এটা কোনো কথা হইলো? মানে 1 ঘন্টায় এই একটা মানুষ মোটিভেট করে পুরা এর মাথা চেঞ্জ করে দিচ্ছে। এবং আমি আজকের পরে বিশ্বাস করি এবং আমি জানি যদি এইতে দাউদ স্যারের সাথে ওনার আমি একবার পরিচয় করাই দিই। আমি স্যারকে প্রথম পরশুদিন সম্ভবত স্যার দেখি এবং সরকারি অফিসটাকে উনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আমি একটা সরকারি অফিসে বসি, সরকারি অফিসে যেরকম একটু ময়লা আবর্জনা থাকে, একটু আমরা দেখলে পানের পিকটিক ফেলি, এরকম কিছু নাই। ওনার অফিসটাকে উনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এবং পুরোপুরি। এবং আমি বিশ্বাস করি যে এটা সরকারি যে বাজেটটা আমাদেরকে দেয়া হয় ওই বাজেটটার ভিতরে করা হয়েছে পুরা বিষয়টা। কিন্তু এমন একটা নান্দনিকতা যে ওনার রুমটা ঘিরে আছে যে গেলেই ভালো লাগে ওই রুমটাতে। তো আমি বিশ্বাস করি যে দুলাভাই যদি ওনার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ পায় তাহলে একটা ছেলে নির্ঘাত চাইবে যে ওনার মতো করে হোক। আবার এই যে আরেকটা ভাই আজকে কথা শুনলাম, অনেকক্ষণ ধরে উনি বক্তব্য দিচ্ছিলেন। আমি একটু যোগ করতে যাচ্ছি, মাঝখান থেকে একটা কথা আসছিল যে কিভাবে সালগুলা মনে রাখবো। উনি কিন্তু শুরুতে বলছিলেন যে আমি 1820 দিয়ে শুরু করি, আপনি সালটা দিয়ে তারপর মানুষগুলার নাম মনে রাখেন। আমি যেভাবে মনে রাখতাম, আমি খুবই বাজে স্টুডেন্ট, কিন্তু এই জন্য আমাকে বেশি করে মনে রাখতে হইতো। যে আমি যেভাবে মনে রাখতাম, যেমন আপনার জন্মসালটা তো আপনি জানেন, আমি যে সালগুলো মনে রাখতে চাইতাম যে এই ওইটা আমার জন্মসালটা লিখলাম, তারপর দেখলাম যে 1820 আমার জন্মসালের কত বছর আগে, দেখা গেল যে 115 বছর আগে। তা আমি মনে মনে নিজে নিজে বলতাম, শালা তুমি 115 বছর আগে জন্মগ্রহণ করছো, তোমার সাল এখন আমার মুখস্থ করতে হচ্ছে। ওইটা আমার মাথায় থাকতো, মানে এই জিনিসগুলা। তারপর এসে এই যে আপনার 1820 দিয়ে উনি শুরু করছে, এর ধরেন আরো 10 বছর পরে আরেকজন কবি সাহিত্যিক আমাদের ইয়াতে জন্মগ্রহণ করছে। আপনি জাস্ট এর থেকে লিখে রাখেন 23 বছর পরে সালটা লিখেন, এর পাশে ওনার নামটা লিখেন। তারপর দেখবেন যে 23 বছর পরে কে ইয়া করছে, আপনার 1820টা মনে রাখলে যে কোনো পরীক্ষায় আপনি 23 বছরের সাথে যোগ করে ওই মানুষের ওই সম্মানিত সাহিত্যিকের আপনি দিনটা পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি এটা? আর আপনি যেটা বলছেন যে প্রথম আলো, আপনি এত ইয়াতে ডিটেলসে যাওয়ার কোনো দরকার নাই। আমার মনে পড়ে ক্লাস 6-এ থাকতে আমি 6 দফাও বানাই লিখে দিছিলাম। আমাকে হেড স্যার ডাকে এমন পিটা দিছিল যে আমি 6 দফা কেমনে বানাই দেখলাম। যে আমার খেয়াল ছিল যে ফেডারেশন ধরনের রাষ্ট্র গঠন করতে হবে, এটা 6 দফার প্রথম ইয়াতে ছিল, কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে বাংলাদেশের অধীনে পাকিস্তানকে থাকতে হবে। তো হেড স্যার আমাকে ডাইকা এমন ইয়া দিছিল, কিন্তু এটা কোনো ব্যাপার না। ওনার আয়ান ভাইয়ের ওনার এই যে মুখস্থ বিদ্যার কথা বলছিল, অনেকগুলা ফোন নাম্বার উনি মুখস্থ করতে পারে। আমার এই বিদ্যাটা একদমই নেই। আমার যে বিদ্যাটা আছে, আমি অনর্গল একটা বিষয়ের উপর এমনিতে লিখে দিতে পারি। এই যে আমি এখানে বসে আপনাদের উপর 10 পাতা লিখে ফেলতে পারবো, কিছুই বুঝবেন না, ভিতরে ডাটাও দিয়ে দিব, অনেকগুলা ডাটা থাকবে। আপনি বিশ্বাস করতে শুরু করবেন এই ডাটা সবগুলা, মানে আমি আমার একদম ওই যে পেপার থেকে দিছি, আমি দেখবো যে প্রথম আলোর এই তারিখের ইয়াতে উল্লেখ করা ছিল এরকম একটা ডাটা, ওই প্রথম আলোকে উল্টাইতে যাবে। আর এটা কি সুশান্তদার লেখা আছে যে ওই প্রথম আলো আপনি আবার করে রাখবেন? আমি কি উত্তর দিতে পারছি এটা? আপনি কি তারিখ মেনশন করতেন না? হ্যাঁ, সরি,
আপনি কি কোনো তারিখ মেনশন করতেন না? কোনো তারিখ মেনশন করার কোনো দরকার নাই, আমি ডাটাই বলতাম যে উল্টাপাল্টা দিয়ে পাশ করে ফেলছে। থ্যাংক তবে ইউ। আমি যেটা বিশ্বাস করি যে আপনি একদম আকাশ থেকে একটা জিনিস নিয়ে আসবেন, ওইটা তো হবে না। এই যে অর্থনৈতিক সমীক্ষার কথা বলা হয়েছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। আর পেপারটা ওই যে 9 থেকে ওনার যে প্রিপারেশন নেওয়ার কথা বলা হচ্ছে, ওইটা কিন্তু ফাও কোনো কথা না। আবার 6 থেকে প্রিপারেশন নেওয়ার কথা বলা হচ্ছে, ওইটা কিন্তু এমনিতে বলা হচ্ছে না। আপনি ওইটা যদি আপনি 6 থেকে শুরু না করেন, তাহলে আপনি এখন থেকে শুরু করতে হবে। আমার ইয়া হলো যে আমি 6 থেকে যদি আপনি ওই যে পেপারগুলো ওইভাবে পড়তেন, আপনি জানতেন যে কি হচ্ছে, আমাদের সামনে কি হবে, পেপারে কি লেখা আসছে, একদম ভুয়া কোনো ডাটা আসলে ওইভাবে আপনি ইউজ করতে পারবেনই না। আমি কি বুঝাইতে পারছি ওইটা? এবং সরাসরি আপনার এই তারিখের পেপারে এইরকম আসছে, ওটা দেওয়ার কোনো দরকার নেই। আপনি পেপারের ইয়েটা দিয়ে তারপর মোটামুটি রিজনেবল একটা ডেটা যদি আপনি দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আমার উত্তর এটা। তো আমাদের ওই যে ইয়ে আছে, হ্যাঁ, নিক্সন যে বুদ্ধিটা দিল, সেই বুদ্ধিটা আমার সাথে মিলে গেছে। কেউ যদি আমার ক্যারিয়ার আড্ডাতে থেকে থাকেন আগে কখনো, এই বুদ্ধিটা কিন্তু আমি দিয়ে দিই। কেউ ছিলেন না ক্যারিয়ার আড্ডাতে? অনেকে ছিলেন। তো আমি একটু অ্যাড করি ভাই তোমার সাথে। সেটা হচ্ছে, পেপার তো আমরা সবাই পড়ি, পেপার কিভাবে পড়তে হবে এই বুদ্ধিটা আমি দিয়ে দিছি। মনে আছে কারো? কিভাবে পড়তে হবে, কি ধরনের কোয়েশ্চেন আসে ওটার সম্পর্কে আইডিয়া নিতে, আপনি বসেন, কি ধরনের কোয়েশ্চেন আসে ওটার সম্পর্কে আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পর সাজেশন রেডি করতে হবে। সাজেশনস রেডি করার পর পুরো পেপারটা স্ক্যান করে দেখতে হবে কোন কোন অংশটা বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগে। শুধু ওই অংশগুলোই পড়বেন। অনলাইনে পড়তে পারেন, অনলাইনে পড়লে আপনি এই স্টাইলে পড়লে কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5টা পেপার পড়া সম্ভব। আমি এটাই করতাম। এরপর সেই অংশগুলোকে কপি পেস্ট করে করে ওয়ার্ড ফাইলে সেভ করতাম। তো এভাবে করতে করতে আমার আইডিয়া হয়ে গিয়েছিল কোন কলামিস্ট কোন বিষয় নিয়ে লেখেন, আইডিয়া হয়ে গিয়েছিল।